মোগেম্বো হুশুয়া। সংলাপটা শুনেই চোখের সামনে ভেসে ওঠে না সেই ক্ষমতালোভী খলনায়ক, আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে এক সাধারণ মানুষের বেশে অনিল কাপুর মানে মিস্টার ইন্ডিয়া। ভাবছেন কি রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম বুঝি আজ সেই সিনেমার গল্প নিয়েই হাজির? একদম না। আমাদের আজকের গল্প তার থেকেও গভীর, পুরনো এবং অনেক বেশি বাস্তব। আজ আমরা আলোচনা করব জ্ঞান আর অজ্ঞান, ন্যায় আর অন্যায়, শান্তি আর শক্তির সেই চিরন্তন দ্বন্দ্ব নিয়ে। আর থাকছে সেই দ্বন্দ্ব নিরসনের এক অভাবনীয় প্রচেষ্টার গল্প, যা আমাদের ইতিহাসের পাতায় বহু যুগ ধরে নীরব রয়েছে। আজকে সত্যানুসন্ধানে রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম আপনাদের স্বাগত জানায়। চলুন আজ একটু টাইম ট্রাভেল করি, ফিরে যাই খ্রিস্টপূর্ব 3য় শতকে। খুঁজে দেখি সম্রাট অশোক কী করে মহাবিদ্যার অধিকারী হলেন, আর সেই জ্ঞান রক্ষার থেকে গঠিত হয়েছিল এক রহস্যময় গোষ্ঠী, 9 জন গোপন সেনা নিয়ে। তারা কি সত্যি এমন জ্ঞান আগলে রেখেছিলেন যা এক লহমায় বদলে দিতে পারে গোটা মানব সভ্যতার গতিপথ? আর যদি সেই জ্ঞান সবার হাতের মুঠোয় পৌঁছে যায়, তাহলে ঠিক পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো চলুন একে একে পর্দা সরাই। মৌর্য সম্রাট বিন্দুসার আর তার স্ত্রী সুভদ্রাঙ্গীর সন্তান অশোক। ইতিহাস বলছে বিন্দুসারের 16 জন রানী এবং 100 জন সন্তান ছিলেন। জ্যেষ্ঠ পুত্র সুসীম, প্রথা অনুসারে তারই পরবর্তী রাজা হওয়ার কথা। কিন্তু শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় দক্ষ অশোকের এ ব্যাপারটি নাপসন্দ। এদিকে সুসীমও একাধিকবার অনুজ অশোককে হত্যার পরিকল্পনা করেও ব্যর্থ হন। একটা সময় প্রচণ্ড রাগে অশোক তার ভাইদের হত্যার জন্য ঝাঁপিয়ে পড়ে। ক্ষমতালোভী অশোক তার 98 জন ভাইকে মেরে ফেলেন। একজন সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে আত্মরক্ষা করতে সমর্থ হলেন। সেই থেকে তার পরিচয় হয় চণ্ডাশোক। কিন্তু অশোক শুধুমাত্র সিংহাসন নয়, গোটা ভারতের অধীশ্বর হতে চেয়েছিলেন। খ্রিস্টপূর্ব 262 থেকে 232 এই সময়কালে কয়েকটি অঞ্চল ছাড়া গোটা ভারত তার করায়ত্ত হয়েছিল। কিন্তু ক্ষমতার মোহ সর্বদাই দুর্নিবার, তাই তিনি প্রভাব বিস্তার করতে চাইলেন কলিঙ্গ রাজ্যের ওপর। প্রশ্ন হলো, কলিঙ্গ কেন? কারণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল নিয়ে তৈরি এই কলিঙ্গ রাজ্যের কূটনৈতিক ক্ষমতা ও সেনাবাহিনী ছিল যথেষ্ট শক্তিশালী। ভারতে যখন নন্দ বংশের রাজত্বকাল, কলিঙ্গ তাদের অধীনে ছিল। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের নন্দ রাজাদের পরাস্ত করার সুযোগ নিয়ে কলিঙ্গ স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। বঙ্গোপসাগর তীরবর্তী এই রাজ্য সব দিক থেকেই বেশ সমৃদ্ধ হয়ে ওঠে। এবার এই রাজ্যকে জয় করতে পারলে অশোকের সাম্রাজ্যের সীমাও বেড়ে যাবার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। সেই সময় কলিঙ্গের সিংহাসনে ছিলেন রাজা অনন্ত পদ্মনাভ। তার সেনাদল আর সেনাবল এতটাই শক্তিশালী ছিল যে শুধুমাত্র রাজার সুরক্ষাতেই ছিল 6000 পদাতিক, 1000 অশ্বারোহী এবং 700 হাতি। বুঝতেই পারছেন কলিঙ্গের মাহাত্ম্য কি। যাই হোক, সম্রাট অশোক কলিঙ্গকে আনুগত্য স্বীকার করার জন্য বার্তা পাঠালেন। এদিকে পদ্মনাভ স্পষ্ট জানিয়ে দিলেন অশোকের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করছেন। এমনকি সম্রাট অশোক যদি কোনো রকম ঝামেলা করেন তবে তিনি যুদ্ধ করতেও প্রস্তুত। প্রচণ্ড রাগে চণ্ডাশোক কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। দীর্ঘদিনের যুদ্ধে প্রায় 1.5 লক্ষ সেনা সহ বহু মানুষ প্রাণ হারালেন। মৃতদেহের সে স্তূপ সম্রাট অশোকের ভাবনার গতিপথটাই পাল্টে দিল। সম্রাটের জয় হলো, কিন্তু হেরে গেলেন ব্যক্তি মানুষটি। সাম্রাজ্য ত্যাগ করে ব্যথিত সম্রাট পথে পথে ঘুরে বৌদ্ধ ধর্ম প্রচার করতে শুরু করলেন। সম্রাট অশোকের এই বৌদ্ধ ধর্ম প্রচার কাহিনী ইতিহাসের পাতায় বিস্তারিত লিপিবদ্ধ। কিন্তু আমরা চোখ রাখব তার সেই নতুন ভাবনার অজানা দিকটিতে। বৌদ্ধ ধর্ম প্রচার করার সময় সম্রাট অশোক একাধিক বৌদ্ধ গুরুদেবের কাছে মহাবিদ্যা অর্জন করলেন। অবশেষে যখন নিজের রাজ্যে ফিরে এলেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে, তিনি তৈরি করলেন এমন এক গুপ্ত সংগঠন যেখানে সদস্য সংখ্যা ছিল 9। আলাদা আলাদা 9টি বিষয়ের জ্ঞান ছিল সেই সদস্যদের। সেই বিষয়গুলির প্রাসঙ্গিকতা আজও একই রয়ে গেছে।
যেমন প্রোপাগান্ডা বা মনস্তত্ত্ব, যেখানে আমাদের মনের গতিবিধি নিয়ন্ত্রণের বিষয়টি রয়েছে। ফিজিওলজি, সেখানে রয়েছে মানুষের শারীরিক দুর্বলতা ও তৎসংক্রান্ত নানান তথ্য। মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান, অতিমারির পর্যায়টি যদি মনে করি, তাহলে বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা আশা করি আপনাদের আর আলাদা করে বলতে হবে না। যোগাযোগ, অর্থাৎ ভাষার বাইরেও আমাদের চিন্তাভাবনার পরিসরকে বুঝিয়ে দেওয়া হয় এখানে। বিভিন্ন কোড লেখা রয়েছে। মহাকর্ষ বা আকাশযান প্রযুক্তিতে রয়েছে এমন সব সূত্র যা গ্র্যাভিটির রহস্য উন্মোচন করে। এখান থেকে উড়ান ধারণার উদ্ভব বলে মনে করা হয়। কসমোলজি, মহাবিশ্ব, নক্ষত্রলোক, টাইম ট্রাভেল, এই সমস্ত তথ্যভিত্তিক জ্ঞান রয়েছে এখানে। আলোকবিদ্যা, যেখানে আলোকে শক্তিতে রূপান্তর করে কিভাবে নানা রকম কাজ করা যায় তার উল্লেখ রয়েছে। সমাজবিজ্ঞান, সমাজ পরিচালনা, বিদ্রোহ প্রতিরোধ সহ সামাজিক নানান তত্ত্ব এখানে আলোচনা করা হয়েছে। খেয়াল করে দেখুন, প্রতিটি বিষয় বর্তমান সময়েও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়গুলি যতক্ষণ প্রকৃত জ্ঞানী মানুষ নিয়ন্ত্রণ করছেন ততক্ষণ সেগুলো মানুষের কল্যাণ করবে। কিন্তু সেগুলো যদি মোগাম্বর মতো কোনো খল চরিত্রের হাতিয়ার হয়ে যায়, তার থেকে রেহাই পাওয়া মানব জাতির পক্ষে এক কথায় অসম্ভব। আর সেই কারণেই ধর্ম প্রচারক অশোক তার গুপ্ত সংগঠনের 9 সদস্যকে শপথ করিয়েছিলেন, তারা তাদের পরিচয় প্রকাশ করবেন না, তাদের জ্ঞান বা বই কোনো রাজা বা শাসকের হাতে তুলে দেবেন না, এমনকি নিজেদের শিষ্য বেছে নেবার সময়ও তারা যেন এই গোপনীয়তা রক্ষা করেন সে ব্যাপারেও তিনি নির্দেশ দিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে মৌর্য শাসনকালের পরেও এই 9 জনের অস্তিত্ব ছিল, এমনকি বর্তমান সময়েও তারা রয়েছেন, কিন্তু সম্পূর্ণটাই ছদ্মবেশে। ওই যে বললাম, কোনোভাবেই কোনো রকম অসত্য যাতে তাদের স্পর্শ করতে না পারে। বিদেশি পর্যটকরা ভারত ভ্রমণের পর দেশের এই গোপন জ্ঞান চর্চার কথা নিজেদের আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন। ব্রিটিশরাও নাকি ওই 9টি বই খোঁজার চেষ্টা করেছিলেন। অবশ্য এই তথ্যের কোনো বলিষ্ঠ প্রমাণ নেই। 1923 সালে ব্রিটিশ অফিসার তালবট মান্ডি তার দ্য 9 আননোন বইয়ে প্রথম এই সিক্রেট সোসাইটির কথা উল্লেখ করেছিলেন। চীন, তিব্বত, মিশরীয় বা ইনকা সভ্যতাতেও এমন গোপন জ্ঞান গোষ্ঠীর ধারণা ছিল। তারাও কি এই 9 সেনার মতোই? এই যেমন ধরুন, প্রাচীন মিশরে হারমেটিজম ছিল এক প্রাচীন গোপন জ্ঞান, যার ধারণা ছিল বিশ্ব এক বই, তা শুধু জ্ঞানীই পড়তে পারে। জ্ঞানের একটা আধ্যাত্মিক দিকও খুঁজতেন। তার অনুগামীরা সংখ্যার মাধ্যমে মহাবিশ্বের ব্যাখ্যা দিতেন। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এই গোষ্ঠী বহু জ্ঞান গোপনে সংরক্ষণ করত বলে জানা যায়। সুফিদের মধ্যে এমন কিছু ধারা ছিল যেখানে আত্মিক জ্ঞান ও বিশ্বের রহস্য গোপনে সংরক্ষণ করা হতো। তাদের বিশ্বাস ছিল সত্যিকারের জ্ঞান হৃদয় দিয়ে অনুভব করতে হয়, কারণ জ্ঞান যদি অপাত্রে পড়ে তাহলে সেটি বিধ্বংসী রূপ নিতে পারে। জানেন কি, বৃহদারণ্যক উপনিষদে গোপন বিদ্যা বা গুপ্ত জ্ঞান নিয়ে কিছু ধারণা লিপিবদ্ধ রয়েছে। বর্তমানে সম্রাট অশোকের এই অজানা 9 সদস্যের পুরো বিষয়টাকে মিথ বলে মনে করা হয়, তবে অনেকের বিশ্বাস সেই 9 জন আজও আছেন। সম্রাট অশোক তার সংগৃহীত মহাবিদ্যা বিশ্বস্ত এই 9 জনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, পৃথিবীর বিপদে সেই জ্ঞান কাজে লাগিয়ে যাতে সকলকে উদ্ধার করা যায়, তাই ছিল ধর্মাশোকের লক্ষ্য। কেউ বলেন সেই 9 জন পরবর্তীকালে চলে যান গভীর জঙ্গলে, আবার কারো কারো মতে তারা মিশে গেছেন সাধারণ মানুষের মধ্যেই। সবকিছুর পর একটা কথাই মনে হয়, 9 সেনার এই গল্প আমাদের ইতিহাসের গভীরে নিয়ে যায়, যেখানে জ্ঞান, শক্তি আর দায়িত্ব একসঙ্গে মিলে যায়। সম্রাট অশোকের এই রহস্যময় উত্তরাধিকার আমাদের বুঝিয়ে দেয় জ্ঞান এক শক্তিশালী অস্ত্র। এটি যেমন সৃষ্টি করতে পারে, আবার ধ্বংসও ডেকে আনতে পারে। আধুনিক বিশ্বে যেখানে প্রতি মুহূর্তে প্রযুক্তি আমাদের জীবন বদলে দিচ্ছে, ইতিহাসের এই অজানা অধ্যায় আমাদেরকে সতর্ক করে দেয় জ্ঞানের সঠিক ব্যবহার পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারে, নয়তো। আমাদের মনে তাই প্রশ্ন, সেই 9 সেনা আজ কোথায়? কিভাবে আছেন? আদৌ কি আছেন? কেন এত গোপনীয়তা?
সম্রাট অশোকের এই 9 সেনা শুধুই কি ইতিহাস নাকি গোপন বিশ্বাস? কি ভাবছেন আপনারা? আপনারাও কি বিশ্বাস করেন জ্ঞান গোপন করাই মানবজাতির কল্যাণের জন্য সঠিক পথ? সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রোমাঞ্চ ওয়ার্ল্ডের এমন আরও অনেক গল্পের জন্য, কারণ আমাদের কথা গল্প হলেও সত্যি।